আবার স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছি আব্দুর রহমান রনক। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারে নানা খবরাখবর। দর্শক, আমরা জানি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই, এজন্য আমাদের সাথে রয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস। রফিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। যেটা আমরা বলছিলাম, বদলে যাচ্ছে আমাদের পুঁজিবাজার। অনেক ধরনের ডিরেগুলেশন আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিক বাজার এবং স্টেক হোল্ডারদের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে বাজার নিয়ে আপনার প্রত্যাশা, পর্যবেক্ষণ একটু জানতে চাই আমরা শুরুতেই। জি, আপনাকে ধন্যবাদ। আহ, আসলে আমরা লক্ষ্য করে দেখছি যে বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন একটি সংক্রমণকাল অতিক্রম করে যাচ্ছিল। যেমন বিনিয়োগকারীদের আস্থার সংকট ছিল, তারল্য আচ্ছা। সংকট ছিল, টার্নওভার কম ছিল, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সীমিত ছিল এবং আহ, দুর্বল সুশাসন ছিল, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সমন্বয়ের অভাব ছিল। আহ, এই হচ্ছে কেন? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আহ, এবং বিদেশি বিনিয়োগকারীদের আহ, অংশগ্রহণও কম ছিল। কিন্তু আচ্ছা, আসার কথা হলো, এই জনাব মাসুদ খান এর নেতৃত্বে। নেতৃত্বে জি। নতুন কমিশন গঠন করার পরে এই পরিস্থিতির ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, কমিশন দায়িত্ব গ্রহণ করার পরপরই বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, আচ্ছা। যার মধ্যে রয়েছে তারা বেশ কতগুলো রুলসের পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট করছেন। যেমন মার্জিন রুলের অ্যামেন্ডমেন্ট, আইপিও রুল, মিউচুয়াল ফান্ড সহ কর্পোরেট গভর্নেন্স কোড, এটাকে রুলে পরিবর্তন করা, আর এক্সচেঞ্জগুলোকে এম্পাওয়ার করা আইপিও অনুমোদনের ক্ষেত্রে, এবং তারা এসেই যে ফ্লোর প্রাইসটা উইথড্র করেছেন, এটাও আমি বলবো যে একটা প্রশংসার দাবিদার। তো সবকিছু মিলে, এবং আমাদের যে বর্তমান সরকার রয়েছে, বিশেষ করে সরকারের অর্থমন্ত্রী, তিনিও একজন ক্যাপিটাল মার্কেটেরই লোক। তিনি পুঁজিবাজার আগেও অ্যাক্টিভ ছিলেন। তিনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে তিনি অর্থমন্ত্রী। এছাড়া আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তার একাধিক বক্তব্যে কিন্তু পুঁজিবাজার একটি শক্তিশালী দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করেছেন, এবং তার প্রতিফলন কিন্তু আমরা অলরেডি মার্কেটে দেখতে পাচ্ছি। সো এখানে টার্নওভার বেড়েছে, এখানে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে, এবং রুলস রেগুলেশনগুলো সংস্কার করা হচ্ছে, যেটার ফল আমরা সামনের দিকে আরও পাবো বলে আশা করছি। এখন অবশ্যই। জি। জি, জি। আচ্ছা, আমরা যেটা দেখছি যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত T+0 DSE-30 যে 30টি কোম্পানি আছে, এবং DSE-30 বেশিরভাগই কিন্তু ভালো কোম্পানিগুলোকে আমরা দেখে থাকি। তো যে T+0 হতে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই প্র্যাকটিসটাই আমরা দেখি। তো আমাদের মার্কেট আসলে কতটা এটা আসলে উপযোগী হবে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে এটা বিনিয়োগকারীদের জন্য, যারা স্বল্প মেয়াদে বিনিয়োগ করেন, আচ্ছা। তাদের জন্য অবশ্যই এটা একটা পজিটিভ সাইড। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা যারা একটু লং টার্ম কে আয় করে বিনিয়োগ করে থাকেন, জি। তারা কিন্তু এই বিষয়টাতে হয়তো কতটুকু উপকৃত হবেন। সেক্ষেত্রে T+0 না করে T+1 করা যায় কিনা, বা এই আচ্ছা। বিষয়টাকে আরো রিথিঙ্ক করা যায় কিনা, একটু যাচাই বাছাই করে, যেটা মার্কেট ফ্রেন্ডলি হবে, আচ্ছা। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হবে, সেই ধরনের ডিসিশনই নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমরা সবসময় কিন্তু বলে থাকি যে লং টার্ম একটা ইনভেস্টমেন্টের কথা আমরা বলে থাকি, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের চাইতে লং টার্ম ইনভেস্টমেন্টকে আমরা বেশি গুরুত্ব দিই। তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে কি যে T+0 আসলে লং টার্ম ইনভেস্টমেন্টে যে কথা বলি, সেক্ষেত্রে কিছুটা বাধা প্রাপ্ত হতে পারে? একটা প্রাইসিংয়ের তো একটা ব্যাপার থাকে। দেখা যায় যে একটা শেয়ার আমি সেই 30% কথাটাই 40%। বললাম জি। জি। আমি সেই কথাটাই বললাম যে লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা কি দেখি, যে পুঁজিবাজার এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা। আচ্ছা। এখানে আপনি ইনভেস্ট করবেন, আপনি ক্যাপিটাল গেইন পাবেন, আপনি ডিভিডেন্ড ইনকাম পাবেন, জি। এবং দীর্ঘ মেয়াদে আপনি একটা বেনিফিটের চিন্তা করবেন। কিন্তু আচ্ছা। T+0 বা 1
এটা যেটাই বলি না কেন আমরা, সেটাকে একটা ট্রেডিং টেন্ডেন্সি থাকে। অ্যাগেইন আমি এটাকে সাধুবাদ জানাই। ডেফিনেটলি ওনারা এটাকে যাচাই বাছাই করে আহ, এবং এটার স্টেক হোল্ডার যারা আছেন জি, তাদের সাথে নিশ্চয়ই তাদের মতামত নিয়ে অবশ্যই। যেটা পুঁজিবাজার বান্ধব হবে সেই ডিসিশনই আসবে আমরা আশা করি। আমরাও সেটাই আশা করি, বাট দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য T+0-কে আসলে আপনি এই মুহূর্তে গ্রহণ করতে চাচ্ছেন না বাজারের জন্য। তো বাজারের উন্নয়নে তো আসলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনিও বলছিলেন মার্জিন রুল পুঁজিবাজার বান্ধব হবে, খুব শীঘ্রই আমরা মার্জিন রুলে চেঞ্জ দেখতে পাবো আশা করছি। সেই সাথে T+0-র কথা তো আমরা বলছিলামই, এবং IQIO এটার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে একটি কোম্পানি কিন্তু পুঁজিবাজার তালিকাভুক্ত হতে যাচ্ছে। তো সব কিছু এগুলো তো আছে, আরও কি করা যেতে পারে বাজারের উন্নয়নে, আপনি কিভাবে দেখেন, কি মনে আমি করেন? বলছি আপনাকে, একটু আমাকে সময় এলাও করেন। please. আইকিউআই হচ্ছে ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টার্স অফার। অফার, জি। এটা আমাদের দেশে একটা নতুন কনসেপ্ট। ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করি আমি, বিকজ অনেক দিনের দাবি পুঁজিবাজারে আমাদের রাষ্ট্রায়ত্ত যে ভালো কোম্পানিগুলো আছে, সাথে সাথে আমাদের বিভিন্ন যে বহুজাতিক কোম্পানি মাল্টিন্যাশনাল যেটা আমরা বলি, জি, এটা কিন্তু আমরা দেখছি না। অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে আসবে বা নিয়ে আসতেছে। তো এখানে স্টক এক্সচেঞ্জকে এম্পাওয়ার করা হয়েছে, এবং আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেবও অনেক বছর ধরেই উনি বহুজাতিক কোম্পানিতেই কর্মরত রয়েছেন। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে তার হাত ধরে এই স্বল্প সময়ের মধ্যে যে লিস্টিং প্রসেসটা সেটা স্ট্রেনদেন হবে, এবং রাষ্ট্রায়ত্ত অ্যাজ ওয়েল অ্যাজ বহুজাতিক ভালো ভালো কোম্পানি আমাদের এই মার্কেটে খুব শীঘ্রই আমরা এনলিস্টেড দেখতে পাবো। আচ্ছা। এরপরে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে কোনো আহ, দেশের পুঁজিবাজারকে টেকসই এবং উন্নয়নশীল উন্নত করতে চাইলে কতগুলো স্টেপস নিতে হয়, আমি সংক্ষেপে একটু বলছি। সেটা হলো শক্তিশালী স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা থাকতে হয়, জি, বিনিয়োগকারীদের আস্থা বিষয়টা দেখতে হয়, কর্পোরেট গভর্নেন্স এটা নিশ্চিত করা দরকার হয়, ভালো মানের কোম্পানিগুলোকে লিস্টেড করার প্রয়োজন হয়। এর বাইরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যাতে বৃদ্ধি পায়, অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনভেস্টর যাতে অ্যাট্রাক্ট হয় ওই মার্কেটে, সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়। বাজারের গতিশীলতা বৃদ্ধির জন্য আপনাকে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, এবং সেগুলোকে মার্কেটে পরিচিতি করে ইনভেস্টরদেরকে অ্যাওয়ার করে সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখলাম যে আমাদের যে রেগুলেটরি বডিজগুলো আছে তাদের মধ্যে বিভিন্ন সময় আমরা সমন্বয়হীনতা লক্ষ্য করে যাচ্ছি। তো যেমন ধরেন বিসেক, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইড্রা, ডিএসসি, সিএসসি এবং মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন সহ যত স্টেক হোল্ডার আছেন এই পুঁজিবাজারে, আমি মনে করি যে সবাইকে এক টেবিলে বসে এই মার্কেটকে ভালো করার জন্য কি কি পদক্ষেপ নিলে বিনিয়োগকারীরা উপকৃত হতে পারে এবং মার্কেটের ডেপথনেস বাড়তে পারে, সে ব্যাপারে কিন্তু একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আচ্ছা, এর বাইরে এখন যেহেতু ডিজিটাল যুগে আমরা অতিবাহিত করছি, এই ডিজিটাল সার্ভাইলেন্স, এর বাইরে বিনিয়োগকারীদের অ্যাওয়ারনেস এবং এর বাইরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কিন্তু গ্রহণ করা যেতে পারে। আচ্ছা। আপনি সুশাসনের কথা বলছেন, সুশাসন নিশ্চিত করতে আসলে কি করা যেতে পারে, কিভাবে যে দেখছেন? সুশাসন ছাড়া একটা প্রতিষ্ঠান বলেন বা কোনো ক্যাপিটাল মার্কেট বা অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। আচ্ছা, আমরা কি দেখলাম যে এই আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো অতীতে বিভিন্ন ধরনের সাফারিংয়ের মধ্য দিয়ে গিয়েছে। জি। তা আমি এখানে বলবো যে তাদের প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব ছিল বিধায় আপনি একটা বিষয় খেয়াল করবেন, আমাদের যে কর্পোরেট গভর্নেন্স কোড রয়েছে সেখানে আমরা যদি দেখি যে অডিট কমিটিকে এম্পাওয়ার করা আছে। কোনো কোম্পানি যদি কোনো অনিয়ম করে বা কোনো তার নিয়মের ব্যত্যয় হয়, সেক্ষেত্রে তারা পরপর 3 বার বোর্ডকে জানাবে। বোর্ড যদি কোনো কারেক্টিভ মেজার্স না নেয়, তারা কিন্তু সরাসরি কমিশনকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানাতে পারে। তো আমাদের দেশে যে এতগুলো ব্যাংক, এনবিএফআই আপনার খারাপ অবস্থায় চলে গেল, আপনি দেখেন এখানে কয়টা অডিট কমিটি,
কয়টা কোম্পানির বা ব্যাংকের অডিট কমিটি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে অবগত করেছেন? আপনি দেখেন, নট এ সিঙ্গল ওয়ান। জি তো এখানে শুধু ওনাদের দায়বদ্ধতা না, সাথে সাথে আমি বলবো যে বিসিক শুধু আইন করে দিলেই হবে না, আইনের সুষ্ঠু প্রয়োগ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যার যার জায়গা থেকে, যেমন ধরেন আমরা যারা কোম্পানি সেক্রেটারি আছি, আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউট হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ। আচ্ছা তারাই শুধুমাত্র গভর্নেন্স নিয়ে কাজ করে, বাংলাদেশ দেশে একমাত্র প্রতিষ্ঠান। আচ্ছা তো তাদেরকে যদি দায়িত্ববান করা হয় এবং গভর্নেন্স এনশিওর করার জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, এম্পাওয়ার করা হয়, আমি মনে করি প্রত্যেকটা লিস্টেড কোম্পানিতে এই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য একজন কোম্পানি সেক্রেটারিকে যদি এম্পাওয়ার করা হয়, তাহলে তারা জবাবদিহি থাকবে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। তার মানে আপনারা আসলে এক প্রকার স্টেক হোল্ডার এই পুঁজিবাজারের। আমি একটু ছোট করে জানতে চাইবো যে আর্থিক প্রতিবেদনের কথা বলছিলেন, সেটি আগে 3 মাসের ছিল, এখন 6 মাস পরে বলা হচ্ছে আর্থিক প্রতিবেদন দেওয়া যেতে পারে, এরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে। ছোট করে একটু জানতে চাই, এটিকে আপনি সাপোর্ট করেন কিনা, কতটুকু ভালো হবে? এটা আমি আপনাকে ধন্যবাদ, সময়োপযোগী কোশ্চেন করেছেন। এটা আমি বলবো যে আসলে ভালো কোম্পানিগুলোর জন্য যারা যারা যথাযথভাবে তাদের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে রেগুলার তারা রিপোর্টিং করে, এবং আপনি যেটা বললেন যে নিয়মিত তারা আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এবং প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো তারা ডিসেমিনেট করে, তাদের ক্ষেত্রে এটা সমস্যা না। কিন্তু সমস্যা ওই সমস্ত জায়গায় তারা নিয়মিত এটা করে না এবং এটা কমপ্লায়েন্সের মধ্যে থাকে না। তো আচ্ছা, তাদেরকে জবাবদিহিতা আওতায় আনার জন্য বিকল্প চিন্তা কিন্তু আপনাকে করতে হবে। 6 মাসের অন্তর সেটা হাফিয়ারলি করুক ওনারা এই বিষয়টা, কিন্তু যারা তদারকির মধ্যে কিন্তু রাখতে হবে তাদের correct। যে আর্থিক প্রতিবেদন, তো সেটা আমরা প্রত্যাশা করব আর্থিক প্রতিবেদন স্বচ্ছ হবে এবং অডিটররা তাদের কাজ ঠিক মতো করবে, পুঁজিবাজার স্বার্থেই করবে, এবং আমরা ভালো পুঁজিবাজার প্রত্যাশা করছি। আসলে আপনাকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।